প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আমরা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সমাস নিয়ে আলোচনা করেছিলাম, ধারাবাহিক আলোচনা। আজ দ্বিতীয় পর্বের আলোচনা। প্রথম পর্বে আমরা কোন কোন বিষয়গুলো আলোচনা করেছিলাম তা একটু জেনে নেব। তার আগে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি পঙ্কজ কান্তি গোপ, সহকারী শিক্ষক, পুটিজুড়ি এসসি উচ্চ বিদ্যালয়, বাহুবল, হবিগঞ্জ। আমরা বিগত পর্বে আলোচনা করেছিলাম সমাসের 5টি প্রতীতি। তো একটু একটা জিনিস দেখিয়ে আমরা আলোচনাটা শুরু করতে চাই। আমরা এভাবে শুরু করেছিলাম: সিংহ চিহ্নিত, সিংহ চিহ্নিত আসন। আমরা লিখেছিলাম সিংহাসন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে বুঝিয়েছিলাম যে একটি সমান চিহ্নের বাম দিকে এবং ডান দিকের অংশগুলো, তো বাম দিকের যে বড় যে বাক্যটা আছে এটাকে বলা হয় ব্যাস বাক্য, সমাস বাক্য, বিগ্রহ বাক্য। আর ডান পাশের যে পদটা আছে সেই পদটাকে বলা হয় সমস্ত পদ। আরও জেনেছিলাম আমরা এখানে থাকে একটা সমস্ত পদকে ভাঙলে দুটি অংশ হয়, একটি পূর্বপদ এবং পরপদ। আর আমরা জেনেছিলাম যে প্রত্যেকটা পূর্বপদ এবং পরপদকে আলাদাভাবে বলা হয় সমসমান পদ। এগুলোকে বলা হয় সমাসের প্রতীতি। আরও আমরা আলোচনা করেছিলাম, প্রত্যেকটির প্রতীতির আলাদা আলাদা করে সংজ্ঞা দিয়েছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম, এবং আমরা বলেছিলাম সমাসের বৈশিষ্ট্য 3টি: একপদীকরণ, সংক্ষেপণ এবং পদের মিলন। এবং আমরা বলেছিলাম সমাস 6 প্রকারের হয়ে থাকে: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস এবং বহুব্রীহি সমাস। আরও আলোচনা করেছিলাম যে অপ্রধান সমাস আছে আরও 4টি: প্রাদি সমাস, নিত্য সমাস, অলুক সমাস এবং উপপদ সমাস। আমরা বিগত যে ক্লাসটি নিয়েছি এই ক্লাসটিতে আমরা ওই বিষয়গুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা সমাসকে বিভাজন করব এবং পরবর্তী বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। প্রথমে আমরা দেখি যে সমাস জানতে গেলে আমাদেরকে এই 5টি প্রতীতি আমি শুরুতেই বলেছিলাম যে জানা খুব দরকার। তো আমরা অর্থের প্রাধান্যের উপর ভিত্তি করে সমাসকে আমরা বিভাজন করতে পারি। আমরা যদি এভাবে লিখি, একটু আমি এই উদাহরণটা তোমাদের সামনে রাখতে চাই এবং পরবর্তীতে তোমরা বুঝতে সুবিধা হবে। প্রথমে হলো, যদি উভয় পদ প্রধান হয়, উভয় পদ যদি প্রধান হয় তাহলে তাকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। যেমন একটি উদাহরণ আমরা যদি দিই, বাবা মা। আমরা যদি এভাবে দিই মা বাবা, একটু লক্ষ্য করলে দেখো এখানে মা পূর্বপদ, পরপদ, বাবা। আমরা যখন মা বাবা লিখি তখন কিন্তু বাবাকে ছোট, মাকে বড়, মাকে বড়, বাবাকে ছোট এভাবে কিন্তু বুঝায় না। অর্থ অনুসারে মা এবং বাবা সমান গুরুত্ব পাওয়ায়। সুতরাং এই জাতীয় উভয় পদ যদি প্রদান হয়, অর্থাৎ পূর্বপদ এবং পরপদের অর্থ যদি দুটোই প্রধান রূপে প্রতীয়মান হয়, তখন তাকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। আমরা পরের অংশটা যদি যাই, যে পূর্বপদ যদি প্রধান হয়, পূর্বপদ প্রধান যদি হয়, তখন আমরা তাকে বলবো অব্যয়ীভাব, অব্যয়ীভাব সমাস। আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন দুর্নীতি। আমরা যদি
এটিকে ভাঙ্গি, এখানে কিন্তু নীতিকে বোঝানো হয় নাই, বরং নীতির যখন স্থলন ঘটে তখনই কিন্তু তাকে বলা হয় দুর্নীতি। দূর মানে কমতি, এটাকেই প্রাধান্য পেয়েছে। বা যদি আমরা বলি উপনদী, তাহলে কিন্তু নদীকে বোঝানো হয়নি, নদীর একটা অবস্থাকে বোঝানো হয়েছে, উপ প্রাধান্য পেয়েছে। সুতরাং এগুলোকে বলা হয় অব্যয়ীভাব সমাস। যদি কোনো পদ প্রধান না হয়, যদি কোনো পদই যদি প্রধান না হয়, কোনো পদ প্রধান নয়, এই জাতীয় ক্ষেত্রে আমরা তাকে বলবো বহুব্রীহি। বহুব্রীহি, বহুব্রীহি সমাস। যেমন আমরা উদাহরণ দিতে পারি বিনা পানি, বিনা পানি। বিনা পানি, বিনা একটি যন্ত্রের নাম, আর পানি, কিন্তু বিনা পানি অর্থ সরস্বতী দেবীকে বোঝানো হয়েছে। আমরা বহুব্রীহিটা কি উদাহরণ দিতে পারি? ব্রীহি মানে দান, তার মানে বহুব্রীহি মানে অনেক ধান বোঝানো হয়নি, বহুব্রীহি একটি সমাসের নাম। দেখো এখানে কোনো পদই কিন্তু এখানে প্রধান হয়নি। যেমন 80-20, 80-20 অর্থ যদি আমরা ভাঙ্গি, পূর্বপদ পরপদের আলাদা অর্থ, কিন্তু অর্থ বহুব্রীহি সমাস করতে হয়, সংযুক্ত হতে গিয়ে অর্থের অন্যরকম হয়ে যায়। আর পরবর্তী যে বিষয়টি আমরা অর্থের মাধ্যমে জানবো, এটি হলো পরপদ প্রদান। পরপদ প্রধান, এই ক্ষেত্রে আমরা এখানে একটা বিষয় লক্ষণীয়, তৎপুরুষ সমাস। কোন কোন সমাসগুলো তৎপুরুষ সমাস, পরপদের প্রধান? যেমন চা বাগান। এখানে একটা জিনিস লক্ষ্য করো, দুটি জিনিস আছে, একটা হলো চা, এখানে হলো একটা বাগান। আমরা যখন চা বাগান বলি, সবজি বাগান বলি, তখন কিন্তু চাকে বোঝায় না, বাগানকে বোঝানো হয়। অর্থাৎ এই যে পদটা আছে, এই পদে বাগান কিন্তু প্রাধান্য পেয়েছে, তার মানে পরপদ প্রধান। তারপরে হলো কর্মধারয়। কর্মধারয় সমাস। কর্মধারয়ে যেমন ধরো তুষার শুভ্র, তুষার শুভ্র, শুভ্র মানে তুষার শুভ্র। আচ্ছা, এখানে তুষার তো আমরা বুঝি, শুভ্র মানে সাদা, তাহলে তুষার শুভ্র, কিন্তু তুষারকে বোঝানো হয় নাই, বোঝানো হয়েছে শুভ্রকে, সাদা, তুষারের ন্যায় সাদা। তাহলে এখানে পরপদ প্রধান। তারপরে আরেকটা আছে দ্বিগু। দ্বিগু সমাস। দ্বিগু সমাস হলো, যেমন উদাহরণ দিতে পারি আমরা শতাব্দী। শতাব্দী শত অব্দের সমাহার। এখানে শতাব্দী মানে কিন্তু সনকে বোঝানো হয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে, স্যার তৎপুরুষ, কর্মধারয় এবং দ্বিগু, এই তিনটিতেই বলেছেন আপনি পরপদ প্রধান, তাহলে আমরা চিনব কিভাবে? হ্যাঁ, জানার একটা সহজ পদ্ধতি হলো, তৎপুরুষ সমাসের ক্ষেত্রে তোমরা মনে রাখবে, আমরা যখন পরবর্তীতে প্রতিটি সমাসকে ধরে ধরে আলোচনা করব, তখন কিন্তু বিষয়টি স্পষ্ট হয়ে যাবে তোমাদের কাছে। আপাতত আমি যা লিখিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো। পরবর্তীতে যখন আমরা প্রতিটি সমাসকে নিয়ে আলোচনা করব, তখন দেখবে যে বিষয়টি খুব সহজ হয়ে যাচ্ছে তোমাদের। তাহলে তৎপুরুষ হলো বিভক্তি বুঝায়। আমরা একটু পরেই যাব, এই ক্ষেত্রে বিভক্তি যদি বুঝায়, তখন তাকে আমরা বলবো বুঝায়। কর্মধারয়ে তুলনা বুঝায়। তুলনা বুঝায়। আর দ্বিগু সমাসে সংখ্যা বুঝায়। আপাতত আমরা এই জিনিসটি মনে রাখবো। আমি কি বলেছি? তৎপুরুষে বিভক্তি বুঝায়। যেমন ধরো
চা বাগান, তার মানে কি চায়ের বাগান। তাহলে এখানে এর লোপ পেয়েছে, এই যে এর লোপ পেল, এটি হলো বিভক্তি লোপ। আমরা পরে যখন তৎপুরুষ সমাস নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন আমরা বুঝাবো বিষয়টা। কর্মধারয় তুলনা বোঝায়, তুষার শুভ্র, কাজল কালো, কাজলের নে কালো, তার মানে এখানে তুলনা বোঝানো হচ্ছে। আর দিগু মানে সংখ্যা, পঞ্চবটি, শতাব্দী, চৌরাস্তা। আমরা দিগু আলোচনা করার সময় তোমরা বিষয়টা বুঝবে। তবে এখানে একটা জিনিস তোমরা মনে রাখতে হবে, সেটি হলো যে সমাস করার সময় যে কোনো দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করলেই কিন্তু সমাস হয় না। এই জিনিসটা মনে রাখতে হবে তোমাদের। পদগুলোর পরস্পরের মধ্যে অন্বয় বা সম্পর্ক থাকতে হবে এবং পদগুলো একত্রে একটি বিশিষ্ট অর্থ প্রকাশ করতে হবে। যদি অর্থ প্রকাশ না করে তাহলে আমরা শুধু পদের মিলন ঘটালেই কিন্তু তাকে আমরা সমাস বলবো না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কি বোঝাতে চেয়েছি। তাহলে আমরা কি করলাম, এতক্ষণ আমরা জানলাম যে কিভাবে পূর্বপদ এবং পরপদের প্রাধান্যের উপরে ভিত্তি করে আমরা সমাসকে চিহ্নিত করব। আমি তোমাদেরকে বিগত ক্লাসে বলেছিলাম যে আমি এই সমাস নিয়ে ক্লাসটি করাতে গিয়ে বেশ কিছু ভালো লেখক, ভালো কিছু বইয়ের আমি রেফারেন্স নিয়েছি। এবার আমি শ্রদ্ধেয় ডক্টর সৌমিত্র শেখর স্যারের একটি চমৎকার বই আছে, এখানে তিনি সুন্দর একটি কবিতা তৈরি করেছেন, ব্যাস বাক্য দিয়ে কিভাবে সমাস চেনা যায়। আমি স্যারের সেই কবিতাটি হুবহু এবার তোমাদের কাছে লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে রাখো। যখন আমরা পরবর্তীতে প্রতিটি সমাস ধরে ধরে কথা বলবো তখন তোমাদের কাছে বিষয়টি অনেক সহজ হবে। আপাতত কবিতাটি তোমরা লিখে ফেলো। আমরা স্যারের কবিতাটি তোমাদের সামনে তুলে ধরছি। লিখো প্লিজ। ও দিয়ে যুক্ত হলে বলবে দ্বন্দ্ব, সমাহারে দ্বিগু হয়, এটা নয় মন্দ। যে যিনি যেটি তিনি কর্মের ধারায় যাহার বাক্যের সে বহুব্রীহি পায়। বিভক্তি লোপ হলে তৎপুরুষ কবে ব্যয়হীন পদটি যেন অব্যয়ী হবে। খুব সুন্দর না? তোমাদের কাছে হয়তো অস্পষ্ট লাগবে, কিন্তু লিখে ফেলো, পরে যখন আমরা আলোচনা করব তখন দেখো সহজ হবে। বিভক্তি
না লুপে না লুপ্ত হলে অলুক অলুপ হয়, মন দিয়ে হয়। যদি লেখা বুঝতে অসুবিধা হয় তোমরা একটু আবার বুঝে নিও। ও দিয়ে যুক্ত হলে বলবে দ্বন্দ্ব, সমাহারে দ্বিগু হয়, এটা নয় মন্দ। যে যিনি যেটি তিনি কর্মের ধারায়, যাহার বাক্যের শেষে বহুব্রীহি পায়। বিভক্তি লোপ হলে তৎপুরুষ কবে, ব্যয়হীন পদটি, সরি এখানে আমি ভুল লিখেছি, ব্যয়হীন পদটি যেন অব্যয়ী হবে। মন দিয়ে বিভক্তি না লুপে অলুক হয়, মন দিয়ে পরেশ হবে করুণাক ভয়। আমরা কি কি পেলাম? অব্যয়ী, তৎপুরুষ, বহুব্রীহি, কর্মধারয়, দ্বিগু, দ্বন্দ্ব। দেখো, দ্বন্দ্ব, দ্বিগু, কর্মের ধারায় মানে কর্মধারয়, বহুব্রীহি, তৎপুরুষ, অব্যয়ী ভাব, অলুক। আপাতত তোমরা এই কবিতাটি তোমরা লিখে ফেলো এবং মুখস্থ করো। আমরা যখন পরবর্তী ক্লাসে যাব তখন আমরা এই কবিতাটি খুব কাজে লাগবে। আপাতত একটি লাইন মনে রেখো, মন দিয়ে ও দিয়ে যুক্ত হলে বলবে দ্বন্দ্ব। আমরা কিছুক্ষণের মধ্যে আশা করি দ্বন্দ্ব সমাসে প্রকাশ করব, তখন এটি কাজে লাগবে। তো কবিতাটি মুখস্থ করো, পরবর্তীতে আমরা যখন আলোচনা করব এই কবিতাটি নিয়ে ধরে ধরে আলোচনা করব। যে শিক্ষার্থীবৃন্দ, আমি যদি মুছে ফেলি, আমরা এবার যাব দ্বন্দ্ব সমাসে। আজকে আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আশা করি তোমাদের সমাস নিয়ে যে ভীতিটুকু ছিল, খুব মজার ব্যাপার হলো আমার প্রথম ক্লাস প্রকাশিত হওয়ার পর, প্রচারিত হওয়ার পর তোমরা অনেকেই জানিয়েছো, যারা সংযুক্ত থাকো, আমার ক্লাসগুলো নিয়মিত দেখো, যে সমাস অনেকটাই ভালো লাগা শুরু হয়েছে তোমাদের। এবং আমি বিশ্বাস করি সবগুলো পর্ব যখন তোমরা পরপর দেখবে তখন সমাস নিয়ে আর ভীতি কাজ করবে না। এটা 6 মাস লাগবে না, আশা করি 6 পর্বেই শেষ হবে। আমরা আসো এখন দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করি। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব অর্থ জোড়া। দ্বন্দ্ব অর্থ কি বলছি আমি? জোড়া। মনে রাখবে। আরেকটা জিনিস মনে রাখবে, আমরা যখন সমস্ত পদ তৈরি করব দ্বন্দ্ব সমাসে, তখন সমস্ত পদে আমরা একটা হাইফেন ব্যবহার করব। আর কি? দ্বন্দ্ব সমাসে আমরা ব্যাস বাক্য যখন করব তখন এবং, ও আর আর এই 3টি অব্যয় যুক্ত করব। আর গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো, আমরা তোমাদেরকে মনে আছে শুরুতেই বলছিলাম, অর্থগতভাবে অর্থের দিক বিবেচনায় আমরা দ্বন্দ্ব কি হয়? উভয় পদ প্রধান হয়। উভয় পদ প্রধান। আসো আমরা আরেকটি জিনিস মনে রাখবে তোমরা, যে পদটি উচ্চারণে ও বানানে ছোট সেটি সমস্ত পদে পূর্বে বসে। আমরা কয়েকটা উদাহরণ দিলেই বুঝব। আমি এখানে তোমাদেরকে অনুরোধ জানাবো, কারণ এই অল্প সময়ে দীর্ঘ বিষয় নিয়ে আলোচনা করার অবকাশ থাকে না। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের
পাঠ্য বই মানে এই যে নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ, এই বইয়ের ৬২ পৃষ্ঠাটা বের করে তোমরা একটু খেয়াল করবে ক্লাসটি। আমরা এখানে কি লেখা আছে? লেখা আছে দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হয়। আমি আগে বলেছি দ্বন্দ্ব অর্থ জোড়া, যেমন মিলনার্থক শব্দযোগে। আমি এখানে অনেকগুলো উদাহরণ তোমাদের আছে, আমি যদি একটু দেখিয়ে দিই তোমাদের ৬২ পৃষ্ঠা, তাহলে বিষয়টি, হ্যাঁ এই যে দেখো আমি তোমাদের জন্য মার্ক করে রেখেছি। ৬২ পৃষ্ঠা লেখা আছে মিলনার্থক শব্দযোগে। আমি আর লিখলাম না, তোমরা বুঝে ফেলবে। মা বাবা, যেমন ধরো, বা মাসি পিসি, মাসি পিসি, এটি হলো মিলনার্থক শব্দযোগে। আর অনেকগুলো উদাহরণ আছে, সবগুলো আমি পড়ছি না, তোমরা পড়লেই বুঝে ফেলবে। এই যে দেখো মাঝে, তখন তোমাকে মাসি ও পিসি, এটা যদি বলা হয় ব্যাস বাক্য করার জন্য কি করবে? মাসি, এই যে ও আর, এবং সাধারণত ও দিয়ে দিলেই হয়, মাসি ও পিসি। তোমাকে দিল জিন পড়ি, তার ব্যাস বাক্য করো, জিনও পড়ি, সহজ। এখানে মাসি পিসির পূর্বপদ কোনটি? মাসি, পরপদ পিসি, বুঝতে পেরেছো? আর এটিকে বলা হয় সমস্ত পদ। যদি বলা হয় ব্যাস বাক্য করার জন্য মাসি ও পিসি। আমি এ ব্যাপারে আর পরে খুব একটা আলোচনা করব না, কারণ তোমরা হয়তো ইতিমধ্যেই অনেকবার আমরা এই কথাগুলো এনেছি। বিরুদ্ধার্থক শব্দযোগে, যেমন দা কুমড়া, আমরা বলি না যে তাদের মধ্যে দা কুমড়া সম্পর্ক। অহিনকুল, সাপের সাথে আমরা যে বেজি বলি তার একটা সম্পর্ক, যখন খুব খারাপ সম্পর্ক যায় তখন আমরা বলি অহিনকুল। বিপরীতার্থক শব্দযোগে, যেমন আয় ব্যয়, লাভ ক্ষতি, অঙ্গবাচক হাত পা, সংখ্যাবাচক ৭ ৫, আরো অনেকগুলো উদাহরণ আছে, তোমরা এগুলো পড়বে। সমার্থক শব্দযোগে হাট বাজার, হাট যা বোঝায়, বাজার অনেকটা তাই বোঝায়। তারপরে প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে, যেমন কাপড় চোপড়, চোপড়ের কোনো অর্থ নেই খুব একটা, কিন্তু এগুলো প্রায় সমার্থক জাতীয় শব্দ। তারপরে দুটি সর্বনাম যুগে, যা তা, যে সে। দুটি ক্রিয়া যুগে, যেমন দেখাশোনা। দুটি ক্রিয়া বিশেষণ যুগে, যেমন ধীরে সুস্থে। দুটি বিশেষণ যুগে, যেমন ভালো মন্দ। অনেকগুলো উদাহরণ আছে, তোমরা ভালো করে এগুলো পড়বে। একটা জিনিস মনে রাখতে হবে প্লিজ, পড়াশোনাটা আসলে কোনো সময়ই খুব সহজ ছিল না। কষ্ট করে, পরিশ্রম করে পড়াশোনা করলে একসময় সফলতা পাওয়া যায়, সুতরাং তোমাদের পরিশ্রম করতেই হবে। এবার আসো আমরা পরবর্তী যে সমাসটা আছে এটি নিয়ে আলোচনা করব, অলুক দ্বন্দ্ব। আমি পূর্বের কবিতায় লিখেছিলাম, মনে আছে তোমাদের বোধহয়, যে বিভক্তি না লোপ হলে অলুক হয়। তার মানে অলুক দ্বন্দ্বে বিভক্তি লোপ পায় না। তোমরা শুধু দ্বন্দ্ব সমাস নয়, আরো বিষয়গুলোতে পাবে, যেমন ধরো হাতে কলমে, হাতে কলমে। এখানে দেখো এই যে কলমে হাতে, বিভক্তি লোপ পায়নি। তারপরে আরো একটু আছে, যেমন দেশে বিদেশে, দেশে বিদেশে। এখানে দেশে এবং বিদেশে দেখো বিভক্তি লোপ পায়নি। আরেকটা হলো বহুপদী, সর্বশেষ যেটা আমরা আলোচনা করব, বহুপদী দ্বন্দ্ব, যেমন সাহেব বিবি গোলাম, হাত পা মুখ নাক, এই জাতীয় রূপ রস গন্ধ, এগুলো হলো বহুপদী দ্বন্দ্ব সমাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। এবার যদি আমরা একটু পেছনে যাই, তাহলে আমরা আবারও দেখি কি কি বিষয় আলোচনা করলাম। আমরা প্রথমেই আলোচনা করেছি যে সমাসের বিভিন্ন প্রকার ভেদগুলো নিয়ে আমরা বিগত পর্বে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করলাম যে অর্থের প্রাধান্যের উপর ভিত্তি করে কিভাবে সমাস চেনা যায়। আর একটা কবিতা দিলাম আমরা, কবিতার মাধ্যমে কিভাবে সমাস চেনা যায়। এবং আমরা বলেছি শুধু পদের মিলন ঘটলেই যে সমাস হবে তা কিন্তু নয়। এবং পরবর্তীতে আমরা একটি কবিতা তোমাদের
কাছে তুলে ধরেছি এবং এই কবিতার প্রতিটি লাইন ধরে কিভাবে সমাস চেনা যায় তাও আমরা তোমাদেরকে বুঝিয়েছি। আর আলোচনা করেছি দ্বন্দ্ব সমাসের বিস্তারিত, অলুক দ্বন্দ্ব নিয়ে আলোচনা করেছি আর বহুপদী দ্বন্দ্ব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যে কোনো ধরনের পরামর্শ কমেন্টসে জানাতে পারো, আমরা চেষ্টা করব তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।